যদ্যপি আমার গুরু বইটি ৫ বছর আগেও আমি একবার পড়েছিলাম, কিন্তু এখন আবার পড়ে আমার চিন্তার জগতে আমূল পরিবর্তন হয়েছে। আশা করি আপনাদের চিন্তার জগতেও এই পরিবর্তনটি হয়েছে। আজ পাঠ করছি গ্রন্থটির ৭ম এবং শেষ পর্ব। আপনারা যদি সচেতন পাঠক হয়ে থাকেন তাহলে গ্রন্থটির প্রথম পর্বটি আপনাদের ওয়ালে শেয়ার করে রাখতে পারেন, তাহলে অন্যরাও এই গ্রন্থটি পাঠে উদ্বুদ্ধ হতে পারে। আর এই গ্রন্থের প্রথম ৬টি পর্বের লিঙ্ক সহ আহমদ ছফার আরও কিছু প্রবন্ধ, ছোট গল্প এবং উপন্যাসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে শুনে নিতে পারবেন। শুরু করছি যদ্যপি আমার গুরু গ্রন্থের ৭ম এবং শেষ পর্ব। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার সমর সেনের সঙ্গে রাজ্জাক স্যারের একরকম হৃদ্যতা ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকার সময়ে। সমরবাবু হয়তো স্যারের ছাত্র কিংবা ছাত্রস্থানের ছিলেন। বোধ করি সমর সেন বাংলাদেশে নিয়োগপ্রাপ্ত ২ নম্বর ভারতীয় হাইকমিশনার। সুবিমল দত্তর পরে সমরবাবু ঢাকায় পোস্টিং পেয়েছিলেন। সমরবাবুর বাড়িতে স্যারের পরিবারের যেমন যাওয়া আসা ছিল, তেমনি ভারতীয় হাইকমিশনারও নানা উপলক্ষে স্যারের বাড়িতে আসতেন। সেদিন ৯টা সাড়ে ৯টার সময়ে স্যারের বাড়িতে গিয়ে দেখি সরগরম অবস্থা। কাজের লোকেরা ঘরবাড়ি, আলমারি, চেয়ার টেবিল, বইয়ের শেলফ ঘষে ঘষে পরিষ্কার করছে। বাড়ির মেয়েরাও ওই পরিচ্ছন্নতা অভিযানে যোগ দিয়েছে। স্যারের ভ্রাতুষ্পুত্রীকে জিজ্ঞেস করলাম, খুব তো তোড়জোড় চলছে, উপলক্ষটা কি? সে আমাকে জানালো, আজ ভারতীয় হাইকমিশনার এবং তার বেগম দুপুরে খেতে আসবেন। স্যার কথায় জিজ্ঞেস করলে সে আমাকে রান্নাঘর দেখিয়ে দিল। আমি রান্নাঘরের সামনে এসে দেখি স্যার হেলু চাচিকে নির্দেশ দিচ্ছেন। হেলু চাচি কাজের লোকদের পাল্টা নির্দেশ দিচ্ছেন। খুব ব্যস্ত ব্যস্ত ভাব। চুলাতে কড়াই উঠছে এবং চুলা থেকে কড়াই নামছে। ছ্যাঁৎ শব্দ হচ্ছে। রান্নাঘরের গরমে স্যার ঘেমে গেছেন। তার মুখে বড় বড় ঘামের ফোঁটা। আমাকে দেখে স্যার হাসলেন এবং জিজ্ঞেস করলেন, মৌলবী আহমদ ছফা, রান্না বান্না করতে জানেন? আমি মাথা নেড়ে জানালাম, কিছুই জানি না। স্যার মন্তব্য করলেন, তা হইলে আপনি কোনো কামে আইবেন না, যান বয়েন। হেলু চাচি বললেন, মেজু ভাই আপনিও একটু বিশ্রাম করেন গিয়ে, বাকিটা আমরা সারতে পারবো। স্যারের সঙ্গে আমি ড্রয়িং রুমে চলে এলাম। স্যার বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে এলেন। ছোকরা চাকরটা তামাক দিয়ে গেল। স্যার হুকোতে টান দিয়ে জিজ্ঞেস করলেন, মৌলবী আহমদ ছফা, আপনি রান্না বান্নার কোনো খবর টবর রাখেন? আমি বললাম, না স্যার, কোনো খবর রাখি না। স্যার বললেন, যে জাতি যত বেশি সিভিলাইজড তার রান্না বান্নাও তত বেশি সফিস্টিকেটেড। আমাগো ইস্টার্ন রান্নার সঙ্গে পশ্চিমাদের রান্নার কোনো তুলনাই হয় না। ওরা সব বইছে কয়দিন, এই সেদিনও তো মাছ মাংস কাঁচা খাইতো। স্যার গ্যাস্ট্রোনমির উপর একটা সুদীর্ঘ বক্তৃতা দিলেন। তার অনেক কিছুই আমার মনে নেই। মুসলমানেরা যেসব খাওয়া দাওয়া ভারতে চালু করেছে, ভাষা ভাষা তার ২-১টা মনে আছে। চীনা খাবার, ভারতীয় খাবার, আরবদের এবং ইউরোপীয়দের খাবারের বৈশিষ্ট্য নিয়ে সেদিন আলোচনা করেছিলেন এবং প্রাকৃতিক কারণও ব্যাখ্যা দিয়েছিলেন। রান্নাবান্না এবং খাদ্যদ্রব্য সম্পর্কে আমার কোনো আগ্রহ না থাকায় স্যারের আলোচনা আমার মনে স্থান করে নিতে পারেনি। টেলিফোনে কার সঙ্গে কথা বললেন। রিসিভার রেখে বললেন, বদরুদ্দিন উমর। হেরেও আইবার কইছিলাম। হে কয় তার অন্য কাম আছে। তারপরে আমার দিকে তাকিয়ে বললেন, আপনি কোনো দিন বদরুদ্দিন উমরের বইয়ের বাংলা উচ্চারণ শুনছেন নাকি? আমি বললাম, না, আমি শুনিনি। এক্কেরে বিশুদ্ধ বাংলা কয়, উচ্চারণ নিখুঁত। আপনি গো উচিত তার বাংলা পাঠ ক্যাসেট কইরা রাখা, পরে খুব কামে আইব। আমি বললাম, আপনি তো স্যার ঢাকার বাংলা বলেন, আমাদেরকে কেন পশ্চিম বাংলার উচ্চারণ রীতিটা অনুসরণ করতে বলছেন? স্যার কথাটা পাশ কাটিয়ে গেলেন।
তারপর তিনি একজন সাহেবের নাম উচ্চারণ করলেন। আমি এখন মনে করতে পারছি না। সেই সাহেব নাকি 100 বছর আগে লিখে গিয়েছেন, বেঙ্গলে ঢাকা জেলার মানুষেরা বিশুদ্ধ বাংলায় কথাবার্তা কয়। এই ফাঁকে স্যার আরেকবার তামাক দিতে বললেন। হুকো টানতে টানতে বললেন, বাংলা ভাষার মধ্যে যে পরিমাণ এলিট মাস গ্যাপ, এই রকম দুনিয়ায় অন্য কোনো ভাষার মধ্যে খুঁজে পাইবেন কিনা সন্দেহ। আধুনিক বাংলা ভাষাটা ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতেরা সংস্কৃত অভিধান দেখা দেখা বানাইছে। আসল বাংলা ভাষা এই রকম আসিল না। আরবি ফার্সি ভাষার শব্দ বাংলা ভাষার লগে মিশা ভাষার একটা স্ট্রাকচার খাড়া হইছিল। পলাশী যুদ্ধের সময় কবি ভারতচন্দ্রের রচনায় তার অনেক নমুনা পাওয়া যাইব। ব্রিটিশ শাসন চালু হইবার পরে ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতেরা আরবি ফার্সি শব্দ ঝাঁটাইয়া বিদায় কইরা সেই জায়গায় সংস্কৃত শব্দ বইরা থইছে। বাংলা ভাষার চেহারা কেমন আসিল পুরাণ দলিলপত্র খুঁজা দেখলে কিছু প্রমাণ পাইবেন। আমি বললাম, ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতেরা যে গদ্যরীতিটা চালু করেছিলেন সেটা তো স্থায়ী হতে পারেনি। বিদ্যাসাগর, বঙ্কিম, রবীন্দ্রনাথ পর্যন্ত এসে বাংলা গদ্যের মধ্যে ব্যাপক পরিবর্তন এবং রূপান্তর ঘটে গেছে। পরিবর্তন তো হইছে, কিন্তু কিভাবে হইছে এইটা দেখন দরকার। আমি জানতে চাইলাম কিভাবে পরিবর্তনটা হয়েছে। স্যার বললেন, ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতেরা ভাষার স্ট্রাকচারটা খাড়া করেছিলেন। তার লগে ভাগীরথী পাড়ের ভাষার মিশ্রণে আধুনিক বাংলা ভাষাটা জন্মাইছে। আধুনিক বাংলা বঙ্গ সন্তানের ঠিক মুখের ভাষা না। লেখাপড়ার শিক্ষা লায়েক হইলে তখনই ওই ভাষাটা তার মুখে আসে। স্যার অনেকক্ষণ ধরে কথাবার্তা বলছিলেন। নিচে গাড়ির হর্ন শোনা গেল। তিনি তড়িঘড়ি করে উঠে দাঁড়ালেন। আমাগো মেহমানরা বুঝে আইলেন। আমি বললাম, স্যার আমি এখন যাই। স্যার বললেন, যাইবেন কই, বয়েন, আপনিও এক লগে চারটা খাইয়া যাইবেন। আমি গায়ের ময়লা কাপড় চোপড় দেখিয়ে বললাম, এই জামা কাপড়ে ভারতীয় হাইকমিশনারের সামনে যাওয়া ঠিক হবে না। স্যার বললেন, মৌলবী আহমদ ছফা, আপনার মুখে এই প্রথম শুনলাম আপনিও জামা কাপড়ের কথা চিন্তা করেন। আমি চলে এলাম। স্যার আর পিড়াপিড়ি করলেন না। কিছুদিন পর স্যারের বাড়িতে গেলাম। স্যার একা ছিলেন। তাকে খুব খুশি খুশি মনে হচ্ছিল। কয়েকদিন থেকে একটা ব্যাপার নিয়ে পণ্ডিতদের মধ্যে জবর বিতর্ক চলছিল। বিষয়টি ছিল সেকুলারিজম। সেকুলারিজমের বাংলা প্রতিশব্দ কেউ কেউ ইহজাগতিকতা বলে দাঁড় করাতে চেষ্টা করেছিলেন, কিন্তু এই প্রতিশব্দের মধ্যে সেকুলারিজমের আসল স্বরূপ প্রকাশ পায়নি বলেই আমার ধারণা। তাই স্যারকে জিজ্ঞেস করলাম, সেকুলারিজম কি? স্যার বললেন, ইউরোপীয় রেনেসার আগে খ্রিস্টান জগৎ মনে করত মরণের পরে যে অনন্ত জীবন অপেক্ষা কইরা আছে সেইটা হইল আসল জীবন। দুনিয়ার জীবন তার অ্যাপেন্ডিজ মাত্র। খ্রিস্টানগ শিল্প সাহিত্য সবখানেই পরকালের মহিমা কীর্তন করা হইত। যীশুখ্রিস্ট তো এই নশ্বর দুনিয়াকে ভেল অফ টিয়ার্স কইয়া গেছেন। এই দৃষ্টিভঙ্গিটা একদিনে, এক মাসে বা এক বছরে পাল্টায় নাই, অনেক দিন লাগছে। রেনেসার সময়ে যখন ধীরে ধীরে জীবনের এই ডেফিনেশনটা তৈয়ার হইতেছিল, তখন পুরো দৃষ্টিভঙ্গিটাই পাল্টাইয়া গেল। রেনেসার আগে পরকালটাই আসিল সব, রেনেসার পরে এই দুনিয়াটাই সব, পরকাল কিছুই না। আমি বললাম, সব ধর্মেই তো অন্তত জীবনের প্রতিশ্রুতি রয়েছে। ইসলাম ধর্মেও পরকালের ভূমিকাকে বড় করে দেখানো হয়েছে। স্যার বললেন, ইসলাম ধর্মের সঙ্গে অন্যান্য ধর্মের একটা বড় পার্থক্য এখানে যে ইসলাম ধর্মেও পরকালের গুরুত্ব স্বীকার করা হয়েছে, কিন্তু ইহকালের গুরুত্বও অস্বীকার করা হয় নাই। ফিদ দুনিয়া ওয়াল আখিরাতের কথা ইসলামে যেভাবে বলা হয়েছে অন্য কোনো ধর্মে সেরকম নেই। তিনি বললেন, ইন্ডিয়ার কথাই ধরেন না কেন, এইখানে যত কাব্য লেখা হয়েছে
যত স্থাপত্য এবং ভাস্কর্য কীর্তি তৈয়া রইছে তার লক্ষ্য আছিল দেবতাদের সন্তোষ সাধন। মানুষের ভোগ উপভোগ আনন্দের কথা প্রসঙ্গক্রমে বলা হইলেও মূল গতিমুখ ছিল দেবতাদের সন্তুষ্ট করা। এই জিনিসটা বাংলা সাহিত্যেও দেখতে পাইবেন। ভারতচন্দ্র 18 সেঞ্চুরিতে অন্নদামঙ্গল কাব্যে দেবীর আদেশে দেবীর পূজা প্রচলন করার উদ্দেশ্যে লিখতে বইছেন। মুসলমানেরা এই দেশে আইসা মসজিদ এবং অন্যান্য ধর্মস্থান সুন্দর কইরা বানাইছে। এই কথা যেমন সত্য, তেমন বাস করবার ঘরটারেও সুন্দর কইরা বানাইতে ভুল করেন নাই। এই জিনিস আপনি অ্যানসেন্ট ইন্ডিয়াতে পাইবেন না। সেকুলারাইজেশন ইফেক্ট অফ ইসলাম অন ইন্ডিয়া ওয়াজ রিয়ালি এনর্মাস। এই কথা এখন অনেকে মান্য নিবার চান না। আমি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপর নাতিদীর্ঘ একটি পুস্তিকা লিখেছিলাম। ওতে কিছু নতুন কথা সাহস করে বলেছিলাম। লেখাটির বক্তব্য নিয়ে ঢাকা এবং কলকাতার পণ্ডিতদের মধ্যে উত্তপ্ত বিতর্কের সৃষ্টি হয়েছিল। অনেকে আমার সঙ্গে একমত হয়েছিলেন। অপরদিকে আমার মতের বিরোধিতা যারা করেছিলেন তাদের সংখ্যাও অল্প ছিল না। আমার ইচ্ছে ছিল রাজ্জাক স্যার আমার লেখাটি সম্পর্কে কী ধারণা পোষণ করেন এক সময়ে গিয়ে জেনে নেব। নানা কাজে ব্যস্ত থাকতে হয়। স্যারও থাকেন অনেক দূরে। কখন বাসায় থাকেন তারও ঠিক নেই। নানা মানুষ তাকে ধরে নানা জায়গায় নিয়ে যান। যা হোক, এক সন্ধ্যায় স্যারের বাড়িতে গেলাম। তিনি সিঙ্গাপুর থেকে কয়েকদিন হলো চিকিৎসা সেরে এসেছেন। আমাকে দেখা মাত্রই স্যার টেবিল থেকে বঙ্কিমের উপর আমার লেখা বইটি হাতে তুলে নিয়ে বললেন, এই যে আপনার লেখা। আমি একটুখানি বিস্মিত হয়ে বললাম, স্যার আমি তো আপনাকে বইটা দিতেই এসেছি, আপনি কিভাবে পেলেন? স্যার বললেন, আপনি দেওয়ানের আগে পাইছি। আমি জানতে চাইলাম, স্যার লেখাটি পড়েছেন? আমি অপেক্ষা করছিলাম তার মতামত জানার জন্য। স্যার এভাবে কথা শুরু করলেন, একটা কবিতা আছে না, আমি থাকি ছোট ঘরে বড় মন লয়ে, নিজের দুঃখের অন্ন খাই সুখী হয়ে। বঙ্কিমের ব্যাপারে জিনিসটা হইব একেবারে উল্টা, অর্থাৎ আমি থাকি বড় ঘরে ছোট মন লয়ে। এর উপরে আপনার সময় নষ্ট করার প্রয়োজন আছিল না। আপনি তো অঢেল ক্ষমতা, অপাত্রে নষ্ট করেন কেন? ইচ্ছা করলে অন্য কাম করবার পারেন। একজন লেখক হিসেবে বঙ্কিমের চাপিয়ে দেওয়া ধারণার প্রতিবাদ করার প্রয়োজনীয়তা আমি অনুভব করেছি। এ কথা স্যারকে বারবার বুঝিয়ে বলেও সন্তুষ্ট করতে পারলাম না। কয়েক বছর থেকে একটা জিনিস আমি লক্ষ্য করে আসছি। আমার কোনো লেখা যদি স্যারের মনোভূত না হয়, স্যার সেই রচনা সম্পর্কে কোনো মন্তব্যই করেন না। শেলফ থেকে টলস্টয়ের ওয়ার অ্যান্ড পিস নিয়ে আলোচনা করতে শুরু করেন। এই উপন্যাসে যুদ্ধের দৃশ্য কত নিপুণভাবে বর্ণিত হয়েছে। মানব চরিত্রের গভীরে ডুব দিয়ে টলস্টয় কত বিশদভাবে ছোট বড় চরিত্র বিকশিত করে তুলেছেন। নিঃসর্গ দৃশ্য, নরনারীর প্রেম, এসব টলস্টয় যত মুনশিয়ানা সহকারে এঁকেছেন, জগতের কোনো লেখকের সঙ্গে তার তুলনা চলে না। অনেকবার কথাবার্তার মাঝখানে উঠে গিয়ে ওয়ার অ্যান্ড পিস উপন্যাসটি টেনে নিয়ে নানা দিক সম্পর্কে কথাবার্তা বলেছেন। বছরখানেক আগে একবার বলেছিলেন, টলস্টয়কে যদি সামন্ত সমাজের ক্রিটিক হিসেবে ধরা হয়, তাহলে সলঝেনিৎসিনকে বলতে হবে কমিউনিস্ট সমাজের ক্রিটিক। বঙ্কিমের উপর কথা বলতে গিয়ে আজও স্যার টলস্টয়ের ওয়ার অ্যান্ড পিসের উপর ইন্তার কথাবার্তা বললেন। সেদিন ঘরে ফেরার সময় আমার মনে আচমকা একটা নতুন চিন্তা এলো। স্যার দীর্ঘদিন ধরে আমাকে টলস্টয়ের ওয়ার অ্যান্ড পিস উপন্যাস সম্পর্কে এত আগ্রহী করার চেষ্টা করছেন কেন? আমি নিজেকেই প্রশ্ন করলাম, তার পেছনে স্যারের কি কোনো উদ্দেশ্য আছে? তখনই মনের ভেতর থেকে জবাব পেলাম, স্যার বোধ করে চান যে আমি ওয়ার অ্যান্ড পিসের মতো বড় কোনো কাজ করার চেষ্টা করি না কেন। এই রকম একটি বড় উপন্যাস রচনা করার দম আমার আছে কিনা জানি না। আমার ধারণা সঠিক কিনা পরখ করার জন্য একদিন স্যারের কাছেই সরাসরি প্রশ্ন করে বসলাম, স্যার
আপনি কি চান ওয়ার অ্যান্ড পিসের মতো একটা বড় উপন্যাস লেখার কাজে আমিও হাত দিই? স্যার সোজাসুজি আমার দিকে ভালো করে তাকালেন। হ, এতদিনে বুঝবার পারছেন। রাজ্জাক স্যার আমার সঙ্গে কখনো আমার রচনার ভালো মন্দ কোনো কিছু আলোচনা করেননি। অন্যের মুখে শুনেছি আমার লেখা তিনি পছন্দ করেন। তারিফ শুনতে কার না ইচ্ছে হয়। আমি একাধিকবার জানতে চেয়েছি, স্যার আমার লেখা আপনার কেমন লাগে? স্যার জবাব দিয়েছেন, না বাবা, আপনি গো লেখার ভালো মন্দ এখনও কইবার পারুম না। লেখার ক্ষমতা আছে, লেখা যান, নিজের খুশিতে লিখবেন, অন্য মানুষে কি কইব সেই দিকা তাকাইয়া কিছু লিখবেন না। স্যারের ও ধরনের জবাব শোনার পর তার মতামত জানার সাহস হয়নি। আমি কিন্তু স্যারকে হুমায়ুন আহমেদের প্রথম দিককার রচনার তারিফ করতে শুনেছি। একাধিকবার তিনি আমার কাছে বলেছেন, হুমায়ুনের লেখার হাতটি ভারী মিষ্টি। পরবর্তীতে হুমায়ুন প্রসঙ্গ উত্থাপন করলেও উচ্চবাচ্য কিছু করতেন না। জার্মান কবি গোতের অমর কাব্য ফাউস্টের অনুবাদে আমি মন দিয়েছিলাম সেই সময়ে। তার একটা অংশ মাসিক সমকালে প্রকাশিত হয়েছিল। সেই অংশটুকু স্যারকে দেখালাম। স্যার একেবারে উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন। আমার অনুবাদটির কথা কত মানুষকে যে বলেছিলেন তার হিসেব নেই। যে ধরনের কাজে অমানসিক মানসিক শ্রমের প্রয়োজন হয়, সে ধরনের কাজ করার প্রেরণা আমাদের সমাজ থেকে সংগ্রহ করা একরকম অসম্ভব। এখানে একজন বড় কাজ করলে উৎসাহ দেওয়ার জন্য কেউ এগিয়ে আসে না। আমাদের সমাজে গুণগ্রাহিতার পরিমাণ নিতান্তই সংকুচিত। সুরুচি সম্পন্ন সংস্কৃতিবান অধিক মানুষ আমাদের সমাজে সত্যি সত্যি বিরল। অবশ্য সাম্প্রতিককালে অবস্থাটা কিছু পাল্টাতে আরম্ভ করেছে। রাজ্জাক স্যার যদি আমাকে অনুবাদ কর্মটা শেষ করার জন্য বারবার তাগাদা না দিতেন, হয়তো আমি এরকম একটি শ্রমসাধ্য কর্মে দীর্ঘকাল চেষ্টা প্রযত্ন এবং শ্রম ব্যয় করতে পারতাম না। একা রাজ্জাক স্যার অনুপ্রাণিত করেছিলেন এ কথাও বলা সঠিক হবে না। অনেকেই উৎসাহিত করেছিলেন। রাজ্জাক স্যারের সঙ্গে অন্য কারোর তুলনা চলতে পারে না। কাজটি যখন শেষ করে আসছিলাম, সে সময়ে আমার হাতে বিশেষ টাকা পয়সা ছিল না। তিনি সময়ে অসময়ে টাকা পয়সা দিয়ে আমাকে সাহায্য করেছেন। তিনি আমার রচনাটির যেভাবে প্রশংসা করেছিলেন, চাইতেন অন্যরাও সেভাবে অনুবাদটিকে গ্রহণ করুন। সাহিত্যের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিবর্গ তার বাড়িতে হামেশা যাওয়া আসা করতেন। আমি উপস্থিত থাকলে আমাকে ফাউস্টের অনুবাদ পাঠ করে শোনাতে নির্দেশ দিতেন। এই ভদ্রলোকদের কেউ কেউ মেপে মেপে প্রশংসাও করতেন। বলতেন, বেশ হচ্ছে, শুনতে একটু খারাপ শোনাচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। দু একবার এভাবে রচনা পাঠ করার পর আমার বুঝতে বাকি রইল না, এই ভদ্রলোকেরা আমার রচনার প্রশংসা করেন এ কারণে নয় যে আমার রচনাটা তাদের সত্যি সত্যি ভালো লেগেছে। স্যারকে খুশি করার জন্যই তারা প্রশংসার কথাবার্তাগুলো বলেন। তারপর থেকে স্যার কাউকে রচনা থেকে পড়ে শোনাতে বললে আমি ভয়ানক বিরক্ত হতাম, মনে মনে চটে যেতাম। নানা রকম অছিলা করে এড়িয়ে যেতে চেষ্টা করতাম। একদিন সন্ধ্যাবেলা স্যার আমাকে বললেন, আপনি আমার এইখানে কাল বেয়ানবেলা একবার আইবেন, নাস্তা আমার এইখানেই খাইবেন। পরের দিন সকালবেলা আমি গিয়ে দেখি অনেক হোমরা চোমরা ব্যক্তি হাজির হয়েছেন। সৈয়দ আলী হাসান, মোস্তফা নুরুল ইসলাম, ডক্টর জিল্লুর রহমান সিদ্দিকী, সর্দার ফজলুল করিম, আরও কে কে ছিলেন নাম মনে পড়ছে না। স্যার আমাকে অর্থনীতিবিদ ডক্টর মুসা হোসেনের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে জানালেন, মৌলভী আহমদ সাফা ফাউস্ট অনুবাদ করছে এবং অনুবাদ খুব ভালো হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। ডক্টর মোশাররফ বড় বড় চোখ পাকিয়ে এমনভাবে ইন্টারেস্টিং শব্দটা উচ্চারণ করলেন, শুনে আমার পিত্তি জ্বলে গেল। এই ধরনের বিলেত আমেরিকা ফেরত ভদ্রলোকেরা নাসিক্য ধ্বনিতে এমনভাবে বাংলা উচ্চারণ করেন, শুনে আপনার মনে হবে তিনি বাংলা বলতে একেবারেই অভ্যস্ত নন। যেহেতু ইংরেজি বললে আপনি বুঝবেন না,
তাই দয়া করে আপনার সঙ্গে মাতৃজবানে কথা বলছেন। আমি মনে মনে ঠিক করে নিলাম, এই মুহূর্তে একটা ফয়সালা করে নেওয়া উচিত। টেবিলে স্তূপীকৃত খাদ্যবস্তু গলদ্ধকরণ হওয়ার পরে স্যার অবশ্যই আমাকে অনুবাদ পাঠ করে শোনাবার নির্দেশ দেবেন। যে ভঙ্গিতে ডক্টর সাহেব ইন্টারেস্টিং শব্দটা উচ্চারণ করলেন, সেরকম প্রশংসা বাক্য যদি আমাকে হাজেরান মজলিসের কাছ থেকেও শুনতে হয়, সেসব গুরুপাচ্য জিনিস আমার পক্ষে হজম করা সহজসাধ্য হবে না। তাই ভাবলাম, ভোজন পর্ব সমাধা হওয়ার পূর্বে এমন কিছু করে ফেলা উচিত যাতে করে রচনা পাঠ আপনা থেকেই স্থগিত হয়ে যায়। আমি ডক্টর মোশাররফকে জিজ্ঞেস করলাম, আপনি আমার দিকে একটু তাকান। তিনি আমার দিকে তাকালে আমি প্রশ্ন করলাম, আপনি জীবনে কবি গোতে কিংবা তার কাব্য ফাউস্টের নাম শুনেছেন? ডক্টর মোশাররফ ঘাড় চুলকে আমতা আমতা করে বললেন, হ্যাঁ, শুনে থাকব। আমি বললাম, আর কিছু জানেন? তিনি বললেন, মানে মানে কিছু কিছু তো। আমি তার মুখ থেকে কথা কেড়ে নিয়ে বললাম, আপনি ইন্টারেস্টিং শব্দটা যেভাবে প্যাট্রোনাইজিং টোনে উচ্চারণ করলেন, আমি নিশ্চিত যে এ ব্যাপারে আপনি কিছুই জানেন না। আমাকে সেদিন আর রচনা পাঠ করতে হয়নি, সে কথা বলাই বাহুল্য। এখনও ডক্টর মোশাররফের সঙ্গে দেখা হলে ভালো মন্দ জিজ্ঞেস করেন। আমার ধারণা সেদিনের সে ব্যাপারটি তার পক্ষে ভুলে যাওয়া সম্ভব হয়নি। এখানে প্রতিষ্ঠা সম্পন্ন কাউকে সালাম দিলে সালামটা তার প্রাপ্য বলে ধরে নেন, এবং যিনি সালাম দেন তাকে বেশিরভাগ ক্ষেত্রে নিতান্তই ছোট লোক বলে ধরে নেওয়া হয়। অনেক কাঠখড় পোড়ানোর পর ফাউস্ট গ্রন্থটির অনুবাদ যখন শেষ করলাম, আমি সত্যি সত্যি মুশকিলে পড়ে গেলাম। যতকাল কাজটা শেষ হয়নি মনে মনে ধারণা পোষণ করে আসছিলাম, মহান একটি বিদেশি কাব্য আমি বাংলা সাহিত্যের পাঠকদের কাছে নিয়ে আসছি। অনেক জ্ঞানীগুণী মানুষ আমার অনুবাদের তারিফ করেছেন। স্বভাবতই আমার মনে একটা গর্ববোধ জন্ম নিয়েছিল। রচনাটি যখন শেষ করলাম, দেখা গেল কোনো প্রকাশকই রচনাটিকে চেপে বের করতে রাজি নন। যে সকল প্রকাশক আমার যে কোনো গদ্য রচনা এক সংস্করণের রয়্যালিটির টাকা অগ্রিম শোধ করে প্রকাশ করতে কুণ্ঠিত হন না, তারাও বললেন, এই বই বাজারে বিক্রি হবে তার কোনো সম্ভাবনা নেই, সুতরাং তারা ছাপাতে পারবে না। এই অনুবাদ কর্মটা সম্পন্ন করতে আমার 12 বছর লেগেছে। পাণ্ডুলিপির বোঝা হাতে করে প্রকাশকের ঘর থেকে ফিরে আসার সময় আমার মনে হতো 12 বছরের বিফল শ্রমও আমার কাঁধে পর্বতের মতো ভারী হয়ে চেপে বসেছে। যে সকল বই প্রকাশকেরা সচরাচর ছাপেন না, সে সকল মানসম্পন্ন রচনা বাংলা একাডেমি প্রকাশ করে থাকে। আমি বাংলা একাডেমির শরণাপন্ন হলাম। একাডেমির তৎকালীন আমলা মহাপরিচালক আমাকে যেভাবে পত্রপাঠ বিদায় করেছিলেন, সেই ঘটনাটি আমার মনে বিষাক্ত ক্ষতের মতো চিরদিন জেগে থাকবে। অথচ বাংলা একাডেমি আরেক ভদ্রলোককে শেক্সপিয়ারের একটি নাটক অনুবাদ করার জন্য 1.25 লক্ষ টাকা অগ্রিম প্রদান করেছিল। স্যারের বাড়িতে যেতে আমি বিব্রত বোধ করতাম। তিনি প্রকাশক পাওয়া গেল কিনা সে সংবাদ জানতে চাইতেন। আমি জবাব দিতে পারতাম না। আমার হাতে তখন টাকা পয়সাও ছিল না। বেঁচে থাকা ভীষণ কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল। আমার করুণ মলিন মুখ দেখে স্যার পাছে আমাকে করুণা করেন, সেই ভয়ে স্যারের বাড়িতে যাওয়া অনেক কমিয়ে দিয়েছিলাম। স্যার আমার মনোবেদনার কথা জানতেন। ফাউস্ট সম্পর্কে আর কোনো কিছু জিজ্ঞেস করতেন না। আমিও আর সে প্রসঙ্গ উত্থাপন করতাম না। একদিন স্যার আমাকে ডেকে পাঠালেন। আমি গেলে তিনি বললেন, কাল আমি আলিয়া হোসেনের কাছে গেছিলাম, আপনার ফাউস্টের ব্যাপারে কথাবার্তা কইছি। আপনিও যদি সময় পান একবার যাইয়েন। আলিয়া হোসেন আমারে কথা দিছেন, হে জার্মান অ্যাম্বাসেডরের লগে কথাবার্তা কইয়া দেখব। স্যারের কথা মতো আমি এবার সৈয়দ আলিয়া হোসেন সাহেবের সঙ্গে দেখা করতে গেলাম। তখন তিনি জিয়াউর রহমান সাহেবের উপদেষ্টা। আমি কোনোদিনই সৈয়দ সাহেবের প্রীতিভাজন ছিলাম না,
তবু আমি অবাক হলাম, এ কারণে যে তিনি আমাকে অত্যন্ত স্নেহের সঙ্গে গ্রহণ করলেন আর বললেন, রাজ্জাক স্যার বলেছেন তোমার ফাউস্টের অনুবাদটা খুব ভালো হয়েছে। আমি জার্মান অ্যাম্বাসেডরের সঙ্গে একটুখানি আলাপ করেছি, পরে আলাপ করে কি হলো স্যারকে জানাবো। দিন 15 পর স্যার আমাকে আবার ডেকে পাঠালেন। আমি যখন স্যারের বাড়িতে গেলাম, দেখি স্যার বাইরে যাওয়ার জন্য তৈয়ার হচ্ছেন। আমাকে দেখে বললেন, মৌলবী আহমদ সাফা, আমি এক জায়গায় যাইবার লইছি, বেশি সময় হইব না। জার্মান অ্যাম্বাসেডরের লগে সৈয়দ আলিয়া হোসেন সাহেবের কথা হইছে। জার্মান অ্যাম্বাসেডর কইছেন আপনার বই ছাপানোর সব খরচ ওরা বিয়ার করব। আমি আলিয়া হাসানরে একটা ভূমিকা লেখা দিবার কথা কইছি। স্যারের কথা শুনে আমি ভীষণ উৎফুল্ল হয়ে উঠেছিলাম, কিন্তু যখন শুনলাম তিনি সৈয়দ আলিয়া হাসানকে ভূমিকা লিখতে বলেছেন, আমার মনটা বিশ্রী রকম খারাপ হয়ে গেল। স্যারের উপর আমার ভীষণ রাগ হলো। আমি 12 বছর অমানসিক পরিশ্রম করে অনুবাদ কর্মটি সম্পন্ন করেছি। স্যার আমার মতামত না জেনে সৈয়দ আলী হাসান সাহেবকে ভূমিকা লেখার প্রস্তাব দিয়েছেন, এটা আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারছিলাম না। সেদিন স্যারকে কিছু না বলে চলে এসেছি। ঘরে এসে ব্যাপারটা গভীরভাবে চিন্তা করে দেখেছি। স্যার আমার ভালো চান, তাই আপনা থেকে উপযাচক হয়ে সৈয়দ আলিয়া হোসেন সাহেবের কাছে প্রস্তাব করেছেন, তাকে রাজি করিয়েছেন। এখন আমি যদি রাজি না হই, স্যার মনে মনে চোট পেয়ে যাবেন। সে রাতে ঘুমোতে আমার অনেক কষ্ট হয়েছে। যে অনুবাদটি করতে আমি 12 বছর ব্যয় করেছি, সে বইটির জন্য অন্য কেউ 2.5 ঘন্টায় 2.5 পৃষ্ঠার ভূমিকা লিখে দেবেন, সেটি কবুল করার চাইতে আমার ডান হাত কেটে ফেলা অনেক সহজ ছিল। স্যারকে পরদিন গিয়ে জানিয়ে দিলাম আমি আরও কিছুদিন অপেক্ষা করব, বইটি যদি অন্য কোনোভাবে প্রকাশ করা যায়। আমার আপত্তি কথায় স্যার নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন। তিনি হুকন নলটা মুখে দিয়ে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ছোট করে একটা নিঃশ্বাস ফেলে বললেন, আপনার উপকার করা অসম্ভব। আমাদের শ্রদ্ধাভাজন বয়োজ্যেষ্ঠরা যেভাবে আমাদের উপকার করতে চান, আমরা পরবর্তী প্রজন্মের তরুণরা যেভাবে উপকৃত হতে চাই, তার মধ্যে বিস্তর ফারাক। সেদিন খুব ভালোভাবে বুঝতে পেরেছিলাম। পরবর্তীকালে আমার পক্ষে ফাউস্ট প্রকাশ করা সম্ভব হয়েছিল। এমনকি কলকাতাতেও একটি এডিশন প্রকাশিত হয়েছিল। জার্মান অ্যাম্বাসির অর্থানুকূল্যে ঢাকার এডিশনটি প্রকাশিত হয়েছিল। কলকাতার এডিশনটির ব্যয়ভার বহন করেছিল কলকাতার জার্মান কনসাল জেনারেল। স্যারের বিষয়ে লিখতে গিয়ে আমার ব্যক্তিগত প্রসঙ্গ যথাসম্ভব এড়িয়ে যেতে চেষ্টা করেছি। তথাপি ফাউস্টের বিষয়টি আমি বাদ দিতে পারলাম না। এই নাতি ক্ষুদ্র রচনাটিতে আমার পক্ষে যত দূর সম্ভব প্রফেসর রাজ্জাকের মতামতগুলো তুলে ধরার চেষ্টা করেছি। উনি যেভাবে তার কথা বলেছেন, আমি সেভাবে কথাগুলো প্রকাশ করেছি এমন দাবি আমি করতে পারবো না। একটা ফারাক অবশ্যই থেকে গিয়েছে, সে ব্যাপারে আমি অবশ্যই সজাগ। স্মৃতি থেকে তুলে আনার সময় তার মতামত এবং ব্যক্তি হিসাবে তাকে যথাযথ উপস্থাপন করা সম্ভব হয়নি। আমার যেটুকু সাধ্য আমি করেছি। এ পর্যন্ত আমি রাজ্জাক স্যারের কথা বলেছি। তার সম্পর্কে আমার আরও কিছু কথা আছে, সেগুলো পরবর্তীতে বলার চেষ্টা করেছি। স্যার সিঙ্গাপুর থেকে চোখের চিকিৎসা করে আসার পর বেশ কয়েকবার যাওয়া হলো। তার চোখে মুখে পানি নেমেছে। একটানা কথা বলতে গেলে হাঁপিয়ে ওঠেন। উঁচু চেয়ার থেকে ঝুঁকে টেবিলের উপর বই পড়ার সময় তাকে একটি শিশুর মতো দেখায়। নানান কথা জিজ্ঞেস করে স্যারকে কষ্ট দিতে ভীষণ খারাপ লাগে। ইদানিং স্যারের মধ্যে নতুন প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। কথা বলা শুরু করলে থামতে চান না, একটানা কথা বলতে থাকেন। আগে কথা বলার সময় উইট ঠিকরে বেরিয়ে আসতো, হালে যে জিনিসটি বিশেষ লক্ষ্য করা যাচ্ছে না। স্যার তার স্মৃতির ভাণ্ডে যত কথা জমা হয়ে আছে সব উজাড় করে দিতে পারলেই যেন বেঁচে যান। আগে স্যার হিসেব করে কথা বলতেন, কেউ আহত হচ্ছে কি না, সমাজে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে,
আগাপিছু নানা রকম ভেবে তার মতামত প্রকাশ করতেন। বর্তমান সময়ে তিনি তার সঞ্চিত কথা নিঃশ্বাস করে ফেলার একটা নেশা যেন তাকে পেয়ে বসেছে। বোধহয় তিনি উপলব্ধি করতে পারছেন তার সময় দ্রুত শেষ হয়ে আসছে। তাই তিনি যাদেরকে নির্ভরযোগ্য এবং বিশ্বাসযোগ্য মনে করেন তাদের কাছে অভিজ্ঞতার কথা, উপলব্ধির কথা, চিন্তার কথা প্রকাশ করে স্বস্তি অনুভব করেন। তবে একটা কথা, যাদেরকে তিনি নির্ভরযোগ্য মনে করেন না তাদের কাছে কদাচিৎ মুখ খুলে থাকেন। খুব চাপাচাপি করা হলে মুখের উপর বলে বসতে তার বাধে না, আমার শরীর ভালো নয়, কথাবার্তা বিশেষ কইবার পারুম না। তারপর তিনি একটা বই টেনে নিয়ে তাতে ডুবে যান। এই ধরনের পরিস্থিতিতে হাজার চেষ্টা করেও তার মুখ থেকে একটা শব্দ বের করা অসম্ভব। এক শুক্রবার বেলা 11টার দিকে আমি এবং উবায়েদ জায়গিরদার সাহেব স্যারের সামনে গেলাম। জায়গিরদার সাহেবের নাম বলায় স্যার চিনতে পারলেন। স্যার তাড়াতাড়ি বাঁধানো দাঁতগুলো মুখের ভিতর পুরে দিয়ে টিপে টুপে ঠিক করে মাড়িতে বসালেন। কথাটা শুরু হলো রাজনীতিবিদদের জীবিকা নিয়ে। স্যার হোসেন শহীদ সোহরাওয়ার্দীর প্রসঙ্গ উত্থাপন করলেন। তিনি বলতে থাকলেন, শহীদ জাগলগে চলাফেরা করতেন, যেমন ধরেন শরৎ বোস। সে সময়ে তার ইয়ারলি ইনকাম আছিল 25-30 লাখ টাকার মতো। বিধান রায়ও মোটা আয় করতেন। সোহরাওয়ার্দের সেরকম কোনো বাধা পড়া ইনকাম আছিল না। বাধ্য হইয়া তার সাদার টাকার উপর ডিপেন্ড করতে হইতো। বাংলাদেশ হওয়ার পর একবার আমাদের তাজউদ্দিন সাহেব কইলেন, এই দেশে আর পলিটিক্স করুম না। আমি কইলাম, পলিটিক্স যে করবেন না বললেন, চলবেন কিভাবে? আপনার একটা ওকালতির সনদ আছে, আমার তো মনে হয় না আপনি কোনোদিন কোর্টে গেছেন। এই কথা যদি কামাল হোসেন কইতেন তাহলে একটা কথা আছিল। কামাল হোসেনের হাফ এ ডজন অপশন আছে। ইচ্ছা করলে তিনি বিদেশে গিয়ে প্র্যাকটিস করবার পারেন, ইউনিভার্সিটিতে পড়াইতে পারেন, কিন্তু আপনারা মুখে কইলেও পলিটিক্স ছাড়বার পারবেন না। আমি প্রশ্ন করলাম, স্যার আপনি বিশ্ববিদ্যালয়ে অনেক দিন ছিলেন, এই বিশ্ববিদ্যালয়ে আপনার সঙ্গে এমন কারোর পরিচয় হয়েছে কিনা যার স্মৃতি যতদিন বেঁচে থাকার অনুরাগ সহকারে লালন করবেন? স্যার বললেন, আমি মুনিরের নাম কমু। আমি অধিকতর নিশ্চিত হওয়ার জন্য বললাম, আপনি কি মুনির চৌধুরী সাহেবের কথা বলছেন? স্যার বললেন, হ। মুনিরের মতো মানুষ আমি খুব কমই দেখছি। তার মধ্যে হিংসা বিদ্বেষের কোনো লেশ আছিল না। অত্যন্ত উচ্চ মানসিকতা সম্পন্ন মানুষ আছিল মুনির। আমি স্যারের চোখ মুখের দিকে তাকালাম। তার চোখের কোণায় পানি চিকচিক করছে। কিছুক্ষণ কথা বলতে পারলেন না। একটু থেমে আবার শুরু করলেন। এক সময় আমি আর মুনির দুজনে আজিমপুরে দুটি ইউনিভার্সিটির ফ্ল্যাটের কাছাকাছি থাকতাম। একদিন বিয়ানবেলা বাজার থেকে ফেরার পথে আমার ফ্ল্যাটে এসে চুপ কইরা বসলো। অনেকক্ষণ কথা কয় না। আমি যে গেলাম, কি হইছে? অনেকক্ষণ চুপ কইরা থাকনের পর কইল, গত রাতে লিলি বেগম মনির চৌধুরী আমারে কইল, তুমি যদি রাজ্জাক স্যারের মতো ওইবার চাও, তোমার বিয়াকরণ ঠিক হয় নাই। স্যার বললেন, আমি কইলাম, ঠিকই তো কইছে, সকালে তোমার আমার এইখানে আসার কি দরকার? এমনি তো প্রতিদিন ইউনিভার্সিটিতে দেখা হয়। স্যার স্মৃতি হাতড়ে মুনির চৌধুরীর বিষয়ে বলছিলেন। লিবারেশন ওয়ারের সময়ে একদিন আমার ভাইস্তা আবুল খায়ের মুনিরের লগে দেখা করবার গেছিল। মুনির অনেক মানুষের লগে কথা কইতে আসিল। আবুল খায়েরে দেখা কইল, তুমি অপেক্ষা করো। সকলে যখন চইলা গেল, মুনির আবুল খায়েরে জিগাইল, কেমন আছো? আবুল খায়ের হেসে জবাব দিল, ভালা। মুনির কইল, আচ্ছা যাও। মুনিরের সেন্স আছিল ভয়ঙ্কর কিন। কোথায় আছে, কিভাবে আছে যদি জান্না লইতো, আর্মির টর্চারের মুখে বইল্লা দেওয়ান অসম্ভব না। এই কথা চিন্তা কইরা মুনির তার কাছে আর কিছু জিগায় নাই। মুনির আর মুর্তজা দে ডাইড ফর প্রিন্সিপাল। ইচ্ছা করলেই তারা বাঁচতে পারত।
আমি অধিকতর স্পষ্ট হওয়ার জন্য জানতে চাইলাম, স্যার, আপনি কি বিশ্ববিদ্যালয়ের ডাক্তার মুর্তজার কথা বলছেন? স্যার বললেন, হ। মুর্তজা উচ্চ শ্রেণীর চরিত্রের অধিকারী আছিল। হে তার বউরা কইয়া রাখছিল, আমি যদি কোনো বিপদে পড়ি তুমি সোজা স্যারের কাছে চইলা যাইবা। তারপর স্যার মুক্তিযুদ্ধের সময়ের আরেকটি ঘটনার উল্লেখ করলেন। আমার অ্যাকাউন্টটা ছিল ইস্টার্ন ব্যাংকে। ইউনিভার্সিটি থেকে মাইনার চেকটা নিয়ে আমি মাখনের কাছে দিলাম। মাখন টাকাটা তুললা আমার হাতে দিল। আমি নিশ্চিন্ত হওয়ার জন্য জানতে চাইলাম, স্যার, আপনি কি তৎকালীন ছাত্রলীগের নেতা আবুল কুদ্দুস মাখনের কথা বলছেন? স্যার বললেন, না না, নুরুল আমিন সাহেবের ছেলে রাজিয়া খানের স্বামী আনোয়ারুল আমিনের কথা কইতাছি। প্রতি মাসে বিশ্ববিদ্যালয়ের চেকটা তার কাছে যাইত। কীরকম রিস্ক ঘাড়ে লইছিল চিন্তা কইরা দেখেন। সব কিছু কাগজপত্রে রেকর্ডেড, জানবার পারলেই নির্ঘাত মৃত্যু। রাজ্জাক স্যার খায়রুল কবিরের প্রসঙ্গ টেনে আনলেন। তিনি সাংবাদিক হিসেবে জীবন শুরু করেছিলেন, পরে ব্যাংকের চাকুরিতে যোগ দিয়েছিলেন। স্যার তার সম্পর্কে এভাবে বলতে আরম্ভ করলেন, আপনারা খায়রুল কবির সাহেবের সর্বাংশে ভালো মানুষ মনে করিবেন না। তার চরিত্রের এই দিক ওই দিক অনেক আছে, কিন্তু তার কাছে আমি না, শুধু আমার পরিবারের বেবাক মানুষ অত্যন্ত ঋণী। সে সময় আমার টাকার ক্রাইসিস, গ্রামে পালাইয়া বেড়াইতে আসি। এরই মাঝে একদিন খায়রুল কবির খোঁজ খবর লইয়া আমার কাছে লোক পাঠাইয়া জানাইলেন, আপনার টাকার প্রয়োজন আছে জানি, তার জন্য আপনি কোনো চিন্তা করেন না, মাসে মাসে আপনার কাছে আমি টাকা পাঠাইয়া দিব। যতকাল দেশ স্বাধীন হয় নাই, খায়রুল কবির সাহেব তার কথা রাখছেন। আমি কথা প্রসঙ্গে জানালাম, আলাউদ্দিন খান সাহেবের উপর একটি উপন্যাস লেখার সিদ্ধান্ত নিয়েছি। স্যার বললেন, আলাউদ্দিন খান একজন ঋষিতুল্য মানুষ আছিলেন, আপনি চেষ্টা করলে লিখতে পারবেন। আলাউদ্দিন খান সাহেব এমনিতে বিনয়ী মানুষ আছিলেন, কিন্তু একবার ছুটলে আর রক্ষা ছিল না। ক্ষিতিমোহন সেনের সঙ্গে খান সাহেবের একটা বিষয়ে মিল আছে। রাজ্ঞা গেলে দুইজনই ভয়ানক হইয়া উঠতেন। রবীন্দ্রনাথ ক্ষিতিমোহন বাবুরে অনেক খোশামেদ কইরা শান্তিনিকেতনে রাখছিলেন। ক্ষিতিমোহন বাবু ছাড়া আর সকল মানুষের রবীন্দ্রনাথ তুমি সম্বোধন করতেন, কিন্তু ক্ষিতিমোহনকে রবীন্দ্রনাথ আপনি সম্বোধন করতেন। ক্ষিতিমোহন বাবু রাজ্ঞা গেলে প্রচণ্ড হইয়া উঠতেন। আশু সেন ছিলেন ক্ষিতিমোহন বাবুর জামাই। যখন জানতে পারলেন আগে আশুবাবু আরেকটা মেম সাহেব বিয়া করছিলেন, ক্ষিতিমোহন বাবু জামাইরে খুন করবার লাইছিল। কিছুদিন আগে দেশ পত্রিকা ক্ষিতিমোহন সেনের চিঠিপত্র ছাপাইছে, দেখছেন নি? পড়লে বুঝতে পারবেন মানুষটা কেমন আছিল। আমি বললাম, ক্ষিতিমোহন সেনের কবির, চিন্ময়বঙ্গ, ভারতবর্ষের হিন্দু মুসলমান যুক্ত সাধনা এসব আমি পড়েছি। স্যার বললেন, বই পড়ে ক্ষিতিমোহন সেনের সবটা জানা যাইব না, চিঠিপত্রের মধ্যে মানুষটার আসল পরিচয় পাওয়া যায় বেশি। স্যার বলতে থাকলেন, আমি যত অসাম্প্রদায়িক মানুষ দেখেছি, ক্ষিতিমোহনবাবু এবং তার জামাই আশুবাবুর মতো কাউরে দেখি নাই। আশু সেন ছিলেন হাইকোর্টের জজ, পরে ঢাকা ইউনিভার্সিটির ট্রেজারার হয়েছিলেন। এখন যে নোবেল প্রাইজ ধরি ধরি করতেছেন অমর্ত্য সেন, আশু সেন ছিলেন তার বাবা। অমর্ত্য সেন হইল গিয়া ক্ষিতিমোহন সেনের নাতি, বিক্রমপুরের খাঁটি বাঙাল। রাজ্জাক স্যার অত্যন্ত তাজিম সহকারে কাজী মোতাহার হোসেনের কথা স্মরণ করলেন। লেকচারার হিসেবে মায়না পাইতেন 120 টাকা। রিডার হিসেবে রিটায়ার করার সময়ও কত পাইতেন? 300 টাকার বেশি না। এ নিয়ে তারে কেউ কোনোদিন কথা বলতে শুনে নাই। ইংরেজি বাংলা দুইটা ভাষাতে সুন্দরভাবে পড়াইতে পারতেন। হরিদাস ভট্টাচার্য ফিলোসফির মাস্টার ছিলেন, অগাধ পাণ্ডিত্য। তারও টাকা পয়সার দিকে নজর আসিল না। মাঝে মাঝে হুমায়ুন কবির ভাইবা নিতে আইলে তার বাড়িতে থাকতেন।
হরিদাস বাবুরে জর্জ অব দ্য ফিফথ লেকচারার দেবার জন্য ডাকা হইল। তার আগে এই লেকচার দিছিলেন অল্ডাস হাক্সলি। অল্ডাস হাক্সলির কথা সকলে কয়, হরিদাস বাবুরে মনে রাখছে কয়জন? আমি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কথা উঠালাম। রাজ্জাক স্যার বললেন, শহীদুল্লাহ সাহেব যে বিষয়ে পিএইচডি করছিলেন, বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ইংরেজি ভাইস চ্যান্সেলর মনে করতেন শহীদুল্লাহ সাহেবের সে বিষয়ে কাজ করার যোগ্যতা ছিল না। আমি ডক্টর শহীদুল্লাহর অন্যবিধ কীর্তির প্রতি স্যারের দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা করলাম। দেখলাম তিনি সে বিষয়ে আগ্রহী নন। আমি উঠবার চেষ্টা করছিলাম। স্যার অনেক কথা বলে ফেলেছেন। এরই মধ্যে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। টের পাচ্ছিলাম কথা বলতে তার হাত ধরে যাচ্ছে। আমাদের খারাপ লাগছিল, আমরা তাকে কষ্ট দিচ্ছি। কিন্তু শেষ মুহূর্তে স্যার আবার মুনির চৌধুরীর কথা উঠালেন। ইংরেজ কবি শেক্সপিয়ার বলতে গেলে বেবাক জীবনটা লন্ডনে কাটিয়েছিলেন। তবু তাকে অ্যাবন নদীর পাড়ে সাওয়াল বলতে অনেকে কুণ্ঠাবোধ করেননি। জার্মান কবি গোতে 30-এর কোঠায় পা রাখার সময়ে জন্মভূমি ফ্রাঙ্কফুর্ট ছেড়ে ভাইমারে চলে গিয়েছিলেন। তার 82 বছরের দীর্ঘ জীবনের সবটাই ভাইমারে কেটেছে। তথাপি তাকে মাইন তীরবর্তী ফ্রাঙ্কফুর্টের সাওয়াল বলা হয়। প্রফেসর আব্দুর রাজ্জাককে যদি একটা মাত্র পরিচয়ে শনাক্ত করতে হয়, আমার ধারণা ঢাকার পোলা, এর চাইতে অন্য কোনো বিশেষণ তার সম্পর্কে প্রযোজ্য হতে পারে না। তিনি ঢাকা জেলার কেরানীগঞ্জ থানায় জন্মগ্রহণ করেছেন। সেটাই তাকে ঢাকার পোলা বলার একমাত্র কারণ নয়। ঢাকার যা কিছু উজ্জ্বল গৌরবের অনেক কিছুই প্রফেসর রাজ্জাকের মধ্যে খুঁজে পাওয়া যাবে। তিনি সব সময়ে ঢাকাইয়া ভাষায় কথা বলেন। ঢাকাইয়া বলিতে যে একজন সুশিক্ষিত সুরুচি সম্পন্ন ভদ্রলোক মনের গহন ভাব অনুভব বিভোর প্রকাশ করতে পারেন এবং সে প্রকাশ কতটা মৌলিক গুণসম্পন্ন হয়ে উঠতে পারেন, রাজ্জাক সাহেবের মুখে যিনি কথা শোনেননি কোনোদিন বুঝতে পারবেন না। ঢাকার পুরনো দিনের খাবার দাবার রান্নাবান্না যেগুলো হারিয়ে গেছে অথবা হারিয়ে যাওয়ার পথে, প্রফেসর রাজ্জাক তার অনেকগুলোই ধরে রেখেছেন। তার বাড়িতে এখনও প্রায় প্রতিদিন কমপক্ষে 1-2 পদ ঢাকার খাবার রান্না করা হয়। খাওয়া দাওয়া, রান্নাবান্না, আচার আচরণে ঢাকাইয়া বৈশিষ্ট্যগুলো প্রফেসর রাজ্জাক এবং তার পরিবার অতি সযত্নে রক্ষা করে আসছেন। নানা দেশের খাবার এবং রান্নাবান্নার প্রতি প্রফেসর রাজ্জাকের বিলক্ষণ অনুরাগ আছে। তার বাড়িতে বিদেশি খাবার রান্না হয় না এমন নয়। যখনই তিনি দেশের বাইরে গিয়েছেন, কমপক্ষে 1 পদ হলেও রান্না শিখে এসেছেন। ল্যাবরেটরিতে যেভাবে কেমিক্যাল কম্পাউন্ড পরীক্ষা করা হয়, সেরকম নিক্তিমাপা সতর্ক সহকারে নতুন ভিনদেশি খাবার রান্না করা হয়। তার পরিবারের মহিলারা বিদেশি খাবার পরীক্ষা নিরীক্ষায় একরকম পারদর্শিতা অর্জন করে ফেলেছে। কিন্তু দেশীয় খাবার, বিশেষ করে পুরনো দিনের খাবারের মর্যাদার জায়গাটি ভিনদেশি খাবার কখনো অধিকার করতে পারেনি। ঢাকার পুরনো দিনের খাবার দাবারের প্রতি তার যে মমত্ববোধ, সেটা আমার কখনো অন্ধ ঐতিহ্য প্রীতি মনে হয়নি। ঢাকার খাবারের কদর তিনি করতেন, কারণ ওগুলো যথার্থই ভালো। উৎকর্ষের দিক দিয়ে পৃথিবীর অন্য যে কোনো দেশের খাবারের সমকক্ষ। ঢাকার খাবার এবং ঢাকার বুলি নয় শুধু, তার চরিত্রের আশেপাশে আরও এমন কতিপয় বৈশিষ্ট্য আছে যে কেউ রাজ্জাক সাহেবের সংস্পর্শে এসেছেন নিশ্চয় উপলব্ধি করতে সক্ষম হবেন। এই মানুষের জন্ম ঢাকা ছাড়া অন্য কোথাও সম্ভব ছিল না। তার মুখের ভাষা, খাবার এবং পোশাক আশাক সব কিছুর মধ্যে এমন কতিপয় স্থানীয় বৈশিষ্ট্য মূর্ত হয়ে ওঠে, অন্য যে কোনো মানুষের বেলায় সেটা বাড়াবাড়ি মনে হতো। রাজ্জাক সাহেবের বেলায় সেটা মোটেই মনে হয় না, এবং এটাই আশ্চর্যের। তিনি যখন বাজার করতে যেতেন সবসময় লুঙ্গি পাঞ্জাবি পরতেন। কখনো গলায় চাদর থাকতো, কখনো থাকতো না। ইদানিং চলাফেরা করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে, শরীরে কুলায় না।
বাড়িতে যতক্ষণ থাকেন গলার দুপাশে একটা গামছা পেঁচিয়ে রাখেন। প্রথম দৃষ্টিতেই তাকে একজন মাঠের কৃষক ছাড়া কিছুই মনে হওয়ার কথা নয়। এই রচনার নানা অংশে তার জ্ঞানবিদ্যার কিছু পরিচয় তুলে ধরতে চেষ্টা করা হয়েছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পণ্ডিতদের সঙ্গে তার সম্পর্ক, বিলেত আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে তার কীরূপ সমাদর, সেসব বিষয়েও কিছু কথাবার্তা প্রসঙ্গক্রমে বলা হয়েছে। প্রফেসর রাজ্জাকের চরিত্রের প্রণিধানযোগ্য বৈশিষ্ট্যটি আমি সব সময় সশ্রদ্ধ বিস্ময়ে লক্ষ্য করে আসছি, সেটি হলো তার নিজের দেশ, সমাজের প্রতি নিঃশর্ত অঙ্গীকার। এই অঙ্গীকার বোধই প্রফেসর রাজ্জাককে অন্য সকলের চাইতে আলাদা করেছে। ইংরেজিতে যাকে ইন্টিগ্রিটি বলা হয়, বাংলায় এ মুহূর্তে আমি তার কোনো সঠিক প্রতিশব্দ খুঁজে পাচ্ছি না। সব দিক মিলিয়ে এক ধাতুতে তৈরি করা ব্লকের মতো ইন্টিগ্রিটি সম্পন্ন মানুষ বাঙালি মুসলমান সমাজে একজনও দেখিনি। হিন্দু সমাজে সন্ধান করলে হয়তো কতিপয় পাওয়া যেতে পারে। প্রফেসর রাজ্জাক বাঙালি মুসলমানের দৃষ্টি দিয়ে পৃথিবীকে দেখেছেন এবং বিচার করেছেন। আবার পৃথিবী দেখা চোখ দিয়ে বাঙালি মুসলমান সমাজকে বিচার বিশ্লেষণ করেছেন। নিজস্ব সামাজিক অবস্থানের উপর দাঁড়িয়ে এবং নিজের সামাজিক পরিচিতির আদি বৈশিষ্ট্যসমূহ গৌরবের সঙ্গে ধারণ করে একটা বিশ্ব দৃষ্টির অধিকারী হওয়া চারটিখানি কথা নয়। বাঙালি মুসলমান সমাজকে বুদ্ধিবৃত্তিক সাবালক করার পেছনে তার যে ভূমিকা, তার সঙ্গে কারো তুলনা হতে পারে না। এখানে একটা কথা পরিষ্কার করে নেওয়া প্রয়োজন আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে বুদ্ধির মুক্তি আন্দোলন হয়েছিল, মুসলিম সমাজে মুক্ত চিন্তার চর্চার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করেছিল, সে কথা বলার অপেক্ষা রাখে না। এই আন্দোলনের কুশীলবদের অনেকেই রাজ্জাক সাহেবের চাইতে বয়সে বড় ছিল। কাজী মোতাহার হোসেন ছিলেন ওই আন্দোলনের পুরোধা ব্যক্তিবৃন্দের একজন। রাজ্জাক সাহেব কাজী সাহেবের গুণমুগ্ধ এবং স্নেহভাজন ছিলেন। তথাপি ওই আন্দোলনের মর্মবেগ যে তাকে স্পর্শ করেছিল এমন মনে হয় না। ঊনবিংশ শতাব্দীর হিন্দু মধ্যবিত্ত সমাজের লোকেরা পাশ্চাত্য সমাজের সংস্পর্শে এসে ধর্ম এবং সামাজিক সংগঠনের মধ্যে যে ধরনের সংস্কার আন্দোলনের সূচনা করেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ভিত্তিক মুসলিম সাহিত্য সমাজের তরুণেরা ব্রাহ্ম সমাজের আদলে বাঙালি মুসলমান সমাজের চিন্তাভাবনা রূপায়িত করার চেষ্টা করতেন। অন্তত ব্রাহ্ম সমাজের জলছবিটা তাদের অনেকের মনেই ক্রিয়াশীল ছিল। সেই জিনিসটি রাজ্জাক সাহেবকে টানেনি। রাজ্জাক সাহেব ঊনবিংশ শতাব্দীর হিন্দু মধ্যবিত্তের জাগরণ, হিন্দু সমাজের উপরতলার জনগোষ্ঠীর একটা অংশে যে সকল রূপান্তর বয়ে এনেছিল, বাংলা ভাষা এবং সাহিত্যের বিকাশ ছাড়া তার অনেক কিছুই মুসলমান সমাজের জন্য ইতিবাচক এবং অনুকরণযোগ্য, একথা তিনি মনে করতে পারেননি। হিন্দু সমাজ থেকে উদ্ভূত চিন্তাভাবনা হিন্দু সমাজকে ঘিরেই আবর্তিত হতো। সেই সংকীর্ণ বলয় সম্প্রসারিত হয়ে কখনো মুসলমান সমাজকেও কোল দেবে, সে যুগের অন্যান্য মুসলিম কৃতবিদ্য ব্যক্তিদের মতো রাজ্জাক সাহেবও বিশ্বাস করতে পারেননি। প্রফেসর আব্দুর রাজ্জাক পাকিস্তান আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে নিজেকে সম্পৃক্ত করেছিলেন। তিনি কী কারণে পাকিস্তান দাবির প্রতি সমর্থন জানিয়েছিলেন, তার একটা কৈফিয়ত তিনি দিয়েছেন। এটা গ্রহণযোগ্য কৈফিয়ত কিনা বিচারের ভার অন্যদের। ভারতবর্ষকে খণ্ডিত না করে হিন্দু মুসলমান সমস্যা সমাধানের হয়তো পন্থা ছিল, কিন্তু সেটা কেউ অনুসরণ করেননি। যদি আর কিন্তু দিয়ে ইতিহাস হয় না, যা ঘটে গেছে তাই ইতিহাস। এই অঞ্চলে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। মুসলিম লীগ পাকিস্তান প্রতিষ্ঠার দাবি উত্থাপন করেছিল। রাজ্জাক সাহেব মুসলিম লীগের সক্রিয় সদস্য ছিলেন এবং পাকিস্তান দাবির সমর্থক ছিলেন। সেই পরিবেশ পরিস্থিতিতে তিনি মনে করেছিলেন পাকিস্তান প্রতিষ্ঠিত হলেই বাংলার মুসলমান সমাজের উপকার হবে। বাংলাদেশকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করে আলাদা রাষ্ট্র হিসেবে গড়ে তোলার ধারণাটিও রাজ্জাক সাহেবের মস্তক থেকে এসেছিল। ভারত ভেঙে পাকিস্তান হয়েছে। এক জাতি তত্ত্বের বদলে দ্বিজাতি তত্ত্বের বিজয় সূচিত হয়েছে।
পাকিস্তান ভাঙার সঙ্গে সঙ্গে দ্বিজাতি তত্ত্বের মৃত্যু ঘটল, কিন্তু এই ঘটনা একজাতি তত্ত্ব সত্য প্রমাণিত হওয়ার স্বীকৃতি নাকি ভারতবর্ষে বহু জাতীয়তার উদ্বোধন, সেই বিষয়টি এখনও সুস্পষ্ট আকার লাভ করেনি। এই ঐতিহাসিক পরিবর্তন রূপান্তরের মধ্যে রাজ্জাক সাহেব যে অবস্থানটি গ্রহণ করেছিলেন তা সঠিক কি বেঠিক ছিল সে বিতর্কে আমিও প্রবৃত্ত হব না। আমি শুধু একটা কথায় জোর দিয়ে বলবো, রাজ্জাক সাহেব মনে প্রাণে একজন খাঁটি সেকুলার মানুষ, কিন্তু বাঙালি মুসলমানের সেকুলারিজমের বিকাশের প্রক্রিয়াটি সমাজের ভেতর থেকে বাঙালি মুসলমানের সামাজিক অভিজ্ঞতার স্তর থেকে বিকশিত করে তুলতে হবে, একথা তিনি মনে করেন। রাজ্জাক সাহেব একটা বিশেষ যুগ, বিশেষ সময়ের মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার দ্বিতীয় দশকের দিকে রাজ্জাক সাহেব ছিলেন ছাত্র এবং তৃতীয় দশকে শিক্ষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। এই রচনায় অন্তত এক জায়গায় উল্লেখ করা হয়েছে যে এই অঞ্চলের জনগোষ্ঠীর 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ওতপ্রোতভাবে জড়িত। তার একটি পাকিস্তান আন্দোলন, অন্যটি ভাষা আন্দোলন এবং পরেরটি বাংলাদেশের মুক্তি সংগ্রাম। রাজ্জাক সাহেবের জীবন ওই 3টি ঘটনার মধ্য দিয়েই প্রবাহিত হয়েছে। এই অঞ্চলের জনগোষ্ঠীর ঐতিহাসিক অহংবোধ এই 3টি ঘটনায় 3বার 3ভাবে আত্মপ্রকাশ করেছে। একটার সঙ্গে আরেকটার বহিরঙ্গের দিক দিয়ে পার্থক্য থাকলেও একটা মূলগত ঐক্যের কথা কিছুতেই অস্বীকার করার উপায় নেই। রাজ্জাক সাহেবকে বাঙালি মুসলমান সমাজের ঐতিহাসিক অহংবোধের প্রতীক বললে অধিক হবে না। তথাপি তার দৃষ্টিভঙ্গি সনাতন মুসলিম লীগপন্থীদের সঙ্গে পুরোপুরি এক না হলেও সর্বাংশে উদার একথা মানতে অন্তত আমার বাধবে। 1930 সালের পর যে বুদ্ধিজীবী শ্রেণীটি বাংলার মুসলমানের আশা আকাঙ্ক্ষার ধারক বাহক হয়ে উঠেছিল, রাজ্জাক সাহেব ছিলেন তাদের মধ্যে সবচাইতে শানিতদের মধ্যে বিশিষ্ট একজন। পাকিস্তান প্রতিষ্ঠার পর যে সমস্ত বুদ্ধিজীবী বাংলাদেশের জন্ম প্রক্রিয়ায় নেতৃত্ব দিয়েছিলেন, রাজ্জাক সাহেব তাতে একটি অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। তাদের চরিত্রের একরৈখিকতা, অনাপোসী মনোভাব এবং একান্ত মুসলিম সমাজভিত্তিক ধ্যান ধারণার মধ্যে একটা প্রবণতা অনায়াসে লক্ষ্য করা যাবে। সেগুলো যতটা নিরপেক্ষ ইতিহাস অনুধ্যানের ফল, ততটা হিন্দু সমাজের প্রতিক্রিয়া সঞ্জাত অভিব্যক্তি। যে সময়ে যে সমাজে তিনি জন্মগ্রহণ করেছেন, যে সাংস্কৃতিক রাজনৈতিক পরিমণ্ডলের মধ্যে তিনি বেড়ে উঠেছেন, তার প্রভাব পুরোপুরি অতিক্রম করা তার পক্ষে সম্ভব হয়নি। তথাপি ভাবতে অবাক লাগে, তিনি যে প্রজন্মের মানুষ, সেই প্রজন্মকে কত দূর পেছনে ফেলে এসেছেন। পরবর্তী অনেকগুলো প্রজন্মকে বুদ্ধিবৃত্তি এবং মানুষ আকর্ষণের দীক্ষা দিয়েছেন। বলতে গেলে কিছুই না লিখে শুধুমাত্র সাহচর্য সংস্পর্শের মাধ্যমে কত কত আকর্ষিত তরুণ চিত্তের মধ্যে প্রশ্নশীলতার অঙ্কুর জাগিয়ে তুলেছেন। এ কথা যখন ভাবি, বিস্ময়ে অভিভূত না হয়ে উপায় থাকে না। ধন্যবাদ সকলকে আজকের পর্বটি শোনার জন্য। কে কোথা থেকে শুনছেন এবং যারা নিয়মিত এই বইটি শুনেছেন, কেমন লাগলো বইটি সম্পর্কে যদি আপনার মতামত কমেন্ট বক্সে লেখেন, আমি খুবই খুশি হব। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আহমদ ছফার আরও কিছু বিখ্যাত প্রবন্ধ, ছোট গল্প এবং উপন্যাসের লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে শুনে নিতে পারবেন। এরকম আরও ভালো লাগা বাংলা গল্প, প্রবন্ধ, কবিতা, উপন্যাস এবং মনীষীদের জীবনী শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।